ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আজ 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল হিয়ারিং 10ই ফেব্রুয়ারি। হাতে মাত্র 4 থেকে 5টি দিন, কিন্তু আগামীকাল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কিন্তু কোন দিশায় যাবে তা কিন্তু ঠিক হবে আগামীকাল। সচেতন হলেই কিন্তু বাঁচতে পারে প্যানেল। তার কারণ হচ্ছে, আপনার প্রত্যেকে জেনে থাকবেন, শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের 26,000 যে চাকরি বাতিল মামলা বা 26,000 যে চাকরি, সে গড়মিলটা শুধু সেখানে নয়। এর যদি একটু ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো আপনারা জেনে থাকবেন, যদি হাইকোর্টের প্রসিডিংয়ে কেউ শুরু থেকে এর সাথে ওতপ্রোতভাবে যদি জড়িত থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ঘোটালাটা কোন জায়গা থেকে হয়েছে। কারণ যে মানুষটার জন্য প্যানেলটা বাতিল হয়েছে আর কার্যত তার পুরো পর্দাফাশ আজকে করবো। তো গোটা বিষয়টা একটু শুরু করা যায়। আগে আমরা আসি যে চাকরিটা বাতিল হলো কেন। একদম সিঙ্গেল বেঞ্চ থেকে আমরা পুরো অবজারভেশন নিয়ে আসবো। গ্রুপ ডির একটি মামলায় প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়, সেখান থেকেই এর সূত্রপাত এই জিনিসের। তো সেসব নিয়ে আমরা আসি, কিন্তু তার আগে চন্দন মণ্ডল একটা বড় ফ্যাক্টর, যিনি চাকরি বিক্রি করতেন, আবার তিনি সৎ চাকরি বিক্রেতা। যদি কেউ চাকরি না পেতেন তো সুদ সময় তাকে টাকা ফেরত দিতেন। এরকম একটা সিন্ডিকেট পর্যায়ে গোটা পশ্চিমবঙ্গে চলে গেছিল একটা টাইমে। প্যানেলে কি দুর্নীতি হয়নি? মানে এর আগে কোনো নিয়োগে কি দুর্নীতি হয়নি? সব নিয়োগেই কিছু না কিছু কেচ্ছা আছে। কেউ মানে ধোয়া তুলসী পাতা না। স্বাধীনতার পর থেকে কার্যত যত ধরনের নিয়োগ প্রক্রিয়া হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন থেকে, স্কুল সার্ভিস কমিশন থেকে, পুলিশ থেকে শুরু করে সব ধরনের নিয়োগে কার্যত আপনি দুর্নীতি বেনিয়ম পাবেন। ফ্রেশ রিক্রুটমেন্ট গোটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত হয়নি। একদম হলপ করে কথা বলাই, আপনি প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে আপনি লাগিয়ে দিন সিবিআই ইনভেস্টিগেশন, কিছু না কিছু খুঁজে সেখান থেকে পাবেনি। একদম পাবলিক সার্ভিস কমিশনের মতন একটা স্বশাসিত সংস্থা, যেখানে লোকসেবা আয়োগ আমরা বলি, তো সেটার একটা স্ট্যাটুটারি বডি থেকে প্রশান্ত বর্মনের মতন চিজগুলো কোথাও গিয়ে সেই প্যানেলের টপে গিয়ে আছে যে প্রিলিমিনারি পাস করেনি, মেন্স তো ছেড়ে দিন, ইন্টারভিউ তো ছেড়ে দিন। তো সে গিয়ে কোথাও গিয়ে সেই রাজগঞ্জের বিডিও হয়ে কিন্তু শাসন করছে পুরোটা, অথচ সবাই সব কিছু জানে, অথচ সে প্যানেল আজও টিকে আছে। আজও তার নিচে যারা ডব্লিউবিসিএস ক্যাডারে চাকরি পেয়েছেন, আজও তারা এটা মানেন যে দুর্নীতি তাদের মাথার উপর বসে আছে র্যাঙ্ক 1 হোল্ডার হয়ে। তো সে প্যানেলে কিছু হতে পারে না, সে প্যানেলে কিছু হয়নি, কারণ পাবলিক ইন্টারেস্ট এখানে নেই। মার্চভাবে অর্থাৎ গণভাবে কিছু এখানে হয়নি। ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর যখন ইন্টারভিউতে গেছে, গিয়ে বলছে একটা সিগনেচার করুন, ক্যাপিটালে নাম লিখে দিয়েছে, সে ব্যক্তি চাকরি করছে বা তারা চাকরি করছে ফুড সাপ্লাই ইন্সপেক্টর আমাদের পাবলিক সার্ভিস কমিশনে। প্রশ্ন ফাঁস, এনা তানা কত কিছু আছে। 2012 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা জেলা নাম বলছি না, সেখানে টেবিল পেতে টাকা তুলে চাকরি বিক্রি হয়েছে, কিন্তু সে প্যানেল বাতিল হয়নি। সব থেকে বড় রকমের দুর্নীতি হয়তো 2012 সালে, কিন্তু সে প্যানেল কিন্তু আজও ঠিক আছে, তারা চাকরি করছে। তারা ভুলেই গেছে যে এই প্যানেলের সাথে কি হয়েছে। কিন্তু 26,000 চাকরি বাতিল হলো কেন? তার কারণ হচ্ছে, একজন বিচারপতি আসেন, তিনি এসেন 32,000 চাকরি বাতিল করে দেন। সেই বাতিলের কিছু অংশ যদি আপনাদের দেখাতে পারতাম খুব সুবিধা হতো। তিনি বলছেন তার অর্ডার কপিতে, ফাইনাল অর্ডার কপিতে, প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল আমরা সেই ঘটনাগুলো বলছি। তিনি বলছেন, আমি এই বিষয়ে জানতে চেয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে কেন একজন এসসি একজন এসটি ক্যান্ডিডেট সে জেনারেলের থেকে তার কাট অফ মার্কস বেশি হয়ে যাচ্ছে, তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে চুপ থেকেছে, তার জন্য আমি চাকরি বাতিল করলাম 32,000-এর। একটা কারণ এটাও আছে। তো একজন বিচারপতি, তার হাতে পুরো বিচার ব্যবস্থা রয়েছে, ক্ষমতা রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদে কানটা মুলে এনে বলতে পারলো না যে কেন এই ঘটনাটা হয়েছে, নাহলে তোমাদেরকে ঝুলিয়ে দেবো ওখানে, তোমাদেরকে পাঠিয়ে দেবো জেলে। সেগুলো করলেন না। তার অবজারভেশনে মনে হয়েছে যে তিনি ওটা পাননি, তো এন্টার প্যানেল বাতিল। কার্যত অনেকগুলো উদাহরণের মধ্যে একটা উদাহরণ বললাম। এটা কোনো কারণ হতে পারে? তার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলোকে এক্সিকিউট না করে একটা ধারণা নিয়ে তারা দিচ্ছে না চলো প্যানেল বাতিল। তো কার্যত তড়িঘড়ি ব্যস্ততা আর প্রত্যেকটা জিনিসের দুর্নীতির গন্ধ পাওয়া একজন মানুষের দ্বারা হাইকোর্টে 32,000 চাকরি বাতিল হয়। সেখান থেকে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা, যেটাকে হঠাৎ করে আমি আজকে অনেক ভট্টাচার্যকে দেখতে চাই, বেলা 3টের সময় আমাকে প্রেজেন্ট করে দাও, ক্ষমতা আছে সেই সমস্ত জিনিসে বাদানুবাদ করে কার্যত তার অভিসন্ধিগুলোকে
তার মনের ইচ্ছা পূরণ করাকে ওই বিচার ব্যবস্থার সাথে সাযুজ্য এনে যে প্ল্যাটফর্ম সেট করে দিয়ে গেছিল, ঠিক তারপরেই 26,000 চাকরি বাতিল মামলা, মানে 26,000 চাকরি বাতিলের ডিভিশন বেঞ্চে। তার কারণ হচ্ছে এই জাস্টিস গাঙ্গুলির দেখানো পথে হাইকোর্টে এই ধরনের রায় এসে গেছে, সেটা মানতে হবে। হাইকোর্টে যদি আজকে আপনি 26,000 মামলা যে কোনো বেঞ্চে তুলে দিন, বাতিল হবে না। তার কারণ হচ্ছে এখন আপনি সেই রকম জাজমেন্ট পাবেন না। ওই যে গুণটা ছিল না, পুঁটি মাছ দেখবেন জল থেকে ওই আকাশে মেঘ করলে তখনই বেশি বেশি ওঠে, তো ওই গনে এটা বাদ চলে গেছে। দুর্নীতি অন্য কোনো প্যানেলে নেই, অন্য কোনো নিয়োগে নেই, সব নিয়োগেই আছে। ধরা পড়েছে 26,000, ধরা পড়েছে 32,000, যার জন্য বাতিল করা গেছে। এই বিষয়গুলো আলাদা করতে পারছে না। আলাদা করতে পারছে ব্যর্থতা কার? প্রার্থীদের ব্যর্থতা। গোটা পশ্চিমবঙ্গে প্রার্থীদের ব্যর্থতা। সে পরীক্ষা দিয়েছে, সে নোটিফিকেশন দিয়ে ফর্ম ফিল আপ করে, সে রাত দিন একসাথে পড়াশোনা করে সে পরীক্ষায় বসে গেল, আর তারই পড়তে হবে, তার সম্পূর্ণ গেজেট তাকে পড়ে মুখস্থ করে যেতে হবে। কে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেনি, তার জন্য প্রার্থীর দায়। কে কোন প্যানেলে কাকে কোথায় র্যাঙ্ক জাম্পিং করেছে, প্রার্থীর দায়। সব প্রার্থীর দায়। একজন প্রার্থী এই সমস্ত দেখতে যাবে নাকি? না স্কুলে গিয়ে পড়াবে তো সেখান থেকে দাঁড়িয়ে একজন প্রার্থীকে নিয়ে যেভাবে ছেলে খেলাগুলো হচ্ছে গোটা বিষয় নিয়ে, কার্যত এগুলো যদি কেউ করে থাকে তাহলে তাকে পানিশমেন্ট দাও না। তুমি তো বলছো যে এই অভিযোগের জন্য মামলাটা দায়ের হয়েছে, তো সেই অভিযুক্ত ব্যক্তিকেই তো তোমার বাদ দেওয়া উচিত। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের বেকসুর খালাস করে দাও। তাহলে এই ব্যর্থতা তো বিচার ব্যবস্থার, এই ব্যর্থতা তো ভারতবর্ষের সর্বোচ্চ যে ইনভেস্টিগেশন যে কি বলে এজেন্সি খুলে রেখেছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তো তারা যদি করতে না পারে, তাদেরকে যদি যারা করাতে পারছে না, ব্যর্থতা তো তাদের। ব্যর্থতা কেন সাধারণ যারা খেটে খুঁটে চাকরিটা পেয়েছে তাদের ব্যর্থতা হতে পারে না সেটা। তো কার্যত এটা একটা বিষয় গেল। তো আরো একটা বিষয় আপনাদের একটু বোঝাই। পশ্চিমবঙ্গে এই ধরনের চিত্র আমরা দেখেছি, এগুলো ভীষণ প্রায় 50-55 কোটি টাকা কোনো একটা শিক্ষামন্ত্রী, কোনো একটা ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, এবং গোটা পশ্চিমবঙ্গ ফ্যালফ্যালগুলো এগুলো দেখেছি, এবং সেখান থেকে পরিষ্কার হয়েছে যে চাকরি বিক্রি হচ্ছে। একটা কয়েনের আরেকটা পিঠ যদি আপনি বলেন তো চাকরি বিক্রি হচ্ছে। সেটা নিয়ে ক্রিমিনালিটি নিয়ে অনেকেই, বিশেষ করে জাস্টিস গাঙ্গুলি, তিনি ক্রিমিনালিটি বা সব কিছুর মধ্যে দুর্নীতিটাকে তিনি দেখেছেন, এবং সেই অর্থে কার্যত এক এক সময় এক এক রকম অর্ডার তিনি দিয়েছেন। কোনো অর্ডার খারিজ হয়ে গেছে, কোনো অর্ডার ছিল। তো আমি সেসব নিয়ে যাচ্ছি না, যে বিষয়টা নিয়ে বলার যে কার্যত এই ধরনের এই যে দেখতেই পাচ্ছি গভর্নমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্ট বলে এই যে বস্তাবন্দি এই সমস্ত খামফামগুলো এসছে, এবং কারি টাকা সোনা গয়না এটা ওটা সেটা সব পেয়েছে, ইডি ইনভেস্টিগেশন করে পেয়েছে, এবং পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে, একজন শিক্ষামন্ত্রী। তো কার্যত এটা ক্যাবিনেটের একটা ব্যাপার। তো এর দায়ভার কিন্তু বর্তমান রাজ্য সরকার বা শাসক দলের। তার কারণ হচ্ছে তাদেরই একজন মন্ত্রী এরকম কার্যত দুর্নীতি বেনিয়ম অনিয়ম করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই তারদের দুর্নীতির জন্যই তো কার্যত এই প্যানেলটা বিপদে পড়েছে। কারণ প্যানেলের মধ্যে যোগ্যদের পাশাপাশি তাদের ডামি ফেক ক্যান্ডিডেটকে ঢোকানো হয়েছে। কার্যত তারা স্কুলে প্রায় 5-6 বছর ধরে পড়াচ্ছেন রীতিমতন, বা অশিক্ষক কর্মচারী যারা আছেন তারা ঢুকে বসে আছেন। তো সেটাকে সেগ্রিগেশন যদি করতে না পারে সুপ্রিম পারা উচিত। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সব থেকে বড় বিচার ব্যবস্থা, তাকে তো এইটুকু কাজ করতে হবে। সেগ্রিগেশনটা তো তাকে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট আছে কি করতে, ভালো আর খারাপের মধ্যে যারা খারাপ তাদেরকে দোষী বলে চিহ্নিতকরণ করে তাদের শাস্তি দেওয়া, আর যারা ভালো তাদেরকে তো বাঁচিয়ে রাখা, এই তো কাজ। জাস্টিস মানে কি? ন্যায় মানে কি? ন্যায় কথাটার অর্থ কি? যে ন্যায় যে সততার সহিত সবকিছু করেছে ভালো আছে তাকে রেখে দাও, যে দুর্নীতি করেছে তাকে ছেড়ে ফেলো, এই তো কাজ। তো সেই এত ভয় পাওয়ার তো বিষয়টা নেই যে আমার এখানে জাস্টিস আসবে না। আসবে, কে কি আর্গুমেন্ট করেছে সেটা বড় কথা নয়। চাওয়ার সময় অনেক কিছু চায়, বাট পাওয়ার সময় অনেকটা কম পায়, সে বিষয় নিয়ে আমিও যাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে যে জায়গায় চলে এসেছে গোটা বিষয়টা, 10 তারিখে হিয়ারিং পর্বে আপনারা প্রত্যেকেই জানেন যে সেই হিয়ারিং পর্বে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পর্ষদ, কমিশন, পর্ষদ আর স্টেট তিনটে কিন্তু আবার আলাদা আলাদা স্ট্যান্ড নিতে চলেছে। কারণ একটা অলরেডি একটা আইএফ ফাইল হয়েছে যেখানে গিয়ে কার্যত স্টেটের তরফ থেকে ভুলভাল সেই একই সাবমিশন যেটা হাইকোর্টে যেটা করেছিল, যে তাদের ট্রিপল স্ট্যান্ড তারা নিয়েছে। তো ট্রিপল স্ট্যান্ড নিলে তো একটা বিষয় বিচারপতিদের বুঝতে অসুবিধা, তখন ওই একই রকম ব্যাপার যে বুঝতে পারছি না গোটা প্যানেল সরিয়ে দিলাম। তো সেই জায়গা থেকে তাদের অবস্থানগুলোকে কংক্রিট করতে হবে, এবং কোথাও এসএসসি বোর্ড এবং তার সাথে স্টেটকে কিন্তু একটা সঠিক একটা কংক্রিট সিদ্ধান্তে আসতে হবে, যেটা করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী। পরিষ্কার কথা। এখন আগামীকাল কালীঘাট অভিযান আছে, আপনারা প্রত্যেকেই জানেন।
ধর্মতলায়, সেখানে গিয়ে প্রত্যেকে জমায়েত করছেন। এখন অনেকেই আছেন যে বিষয়টাকে অতটা সহজ সরলীকরণ করে ফেলেছেন, যা কিছুই হবে না, দেখা যাক, এতদিন ধরে সময় নিচ্ছে, হবে না। কিন্তু কাজটা যদি আপনি না করে থাকেন বা এই আন্দোলনে যদি সামিল না হন, যদি হিতে বিপরীত হয়ে যায়, যেটা আপনার হাতে আছে, যে এই কটা দিন যদি, এই 5টা দিন যদি ঠেকিয়ে রাখা যায়, একটা রাজ্য সরকার থেকে একটা কংক্রিট একটা সাবমিশন যদি সুপ্রিম কোর্টে তুলে ধরা যায়, তাহলে কিন্তু কোথাও গিয়ে কার্যত একদম পরিষ্কার যে দুর্নীতি যারা করেছে, সরকার যদি তাদেরকে সাপোর্ট না করে, তাদের চাকরি বাতিল হবেই। এই জায়গাটা অন্তত ক্লিয়ার হয়েছে। সেই জায়গাটা যদি যোগ্যদের বাঁচার রাস্তা বের করতে হয়, তাহলে কিন্তু এদেরকে হাঁটাতেই হবে। এদেরকে না হাঁটালে, কাকড়টাকে না বের করলে চাল শুদ্ধ বেরিয়ে যাবে। আর কাকড়টা হাঁটানোর জন্য রাজ্য সরকারকে প্রেশারাইজ করতে হবে এবং তাদেরকে এটা বোঝাতে হবে যে দুর্নীতিবাজদের সঙ্গে কিন্তু রাজ্য থাকতে পারে না বা তাদের থাকা উচিত নয়। এটা তাদেরকে আরেকবার বোঝানোর দরকার যে আগামীকাল কালীঘাটে অভিযানে আছে প্রত্যেকেই। আমি দেখছিলাম যে সমস্ত যারা নেতৃত্ব দান করছেন, তো তাদের ক্ষেত্রে একটা বিষয় কি, তারা গলা ভেঙে গেছে এটুকু বলতে বলতে যে আপনি আসুন। আজকে যদি চাকরিটা চলে যায়, তারপরে বাড়িতে বসে সিএল মেডিকেল নিলে চলবে দাদা? চলবে না। তার কারণ হচ্ছে আপনাকে এইখানে আসতে হবে, সে পুরোটার সঙ্গে থাকতে হবে। কারণ এখন হচ্ছে একদম শিরে সংখ্যা, মানে এখন আপনাকে করতেই হবে, এটা করতেই হবে। কারণ এগুলো যদি আপনি না করেন, আপনি সিএল মেডিকেল বাঁচিয়ে রাখুন, ও আলটিমেটলি কিছুদিন পরে ও আবার আপনার কাজে লাগবে না। কারণ সরকারের যদি, রাজ্য সরকারের তরফ থেকে যদি কংক্রিট লিস্টটা না আসে, তাহলে কিন্তু এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের মতন কিন্তু অর্ডার হয়ে যাবে। এতগুলো কথা বলার পরেও কিন্তু কথাগুলো বলে দিচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে কার্যত আগামীকাল ভরিয়ে দিতে হবে আন্দোলন। আর আন্দোলনের একটা রূপরেখা থাকা উচিত বলে মনে করছি। কারণ অনেকেই এখন ঝিমিয়ে টিমিয়ে এইসব আন্দোলন এখন চলবে না। এখন আন্দোলন সতেজতাপূর্ণ আন্দোলন হবে, যেটা একদম গুড ডিসিশন যে কালীঘাটের দিকে যাওয়া হচ্ছে, একটা ভালো সিদ্ধান্ত। এবং কার্যত সেখানে গিয়ে প্রত্যেকে যদি পার্টিসিপেশন করে, দেখবেন এই যে ওয়াই চ্যানেলে বসে খুব একটা কিছু নেই। যতক্ষণ না কোনো একটা মাসভাবে কোনো মুভমেন্ট হচ্ছে, ততক্ষণ মতো না মিডিয়া আপনার দিকে তাকাবে, না অন্য কিছু আপনার দিকে তাকাবে। তো এটাকে যদি বড় করতে হয়, এটা যদি একটা ইম্প্যাক্ট ফেলতে হয়, তাহলে কিন্তু কালকের যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে সবাইকে আসতে হবে। আমি গ্রুপ ডি গ্রুপ সি মঞ্চ থেকে কিছু দেখতেই পাচ্ছি না। আর যাদের লক্ষ্য এক, তাদের অন্তত মাঠের ময়দানে অন্তত লড়াইটা তো এক হবে। আমি জানি না কোন চ্যানেলে কবে বলেছিল যে আন্দোলন করা উচিত। এই চ্যানেলে সব থেকে আগে আমরা বলেছিলাম যে আন্দোলন করা উচিত এবং সেটা বৃহত্তর আকারে করা উচিত। স্কুল সার্ভিস কমিশনের বাইরে কেন আজকে তাবু কাটিয়ে সেখানে বসা হলো না, এটা একটা বড় প্রশ্ন। ওখানে তো কমিশনটা তো ঘিরে রাখা উচিত ছিল এই পর্যন্ত। যাক, সেটা হয়নি। এখন একটা এইগুলো আর তো অর্গানাইজভাবে হয় না, আন্দোলন এইভাবে হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে যদি কার্যত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে গোটা বিষয়টা পরিষ্কার করে একটা সরকারের তরফে একটা কংক্রিট সিদ্ধান্ত আনা যায় এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেই সাবমিশন দেওয়া যায় এবং তিনটে যে আলাদা আলাদা যে স্টেট আছে বা স্কুল সার্ভিস কমিশন আছে বা আমাদের পর্ষদ আছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একই স্ট্যান্ডে আসতে হবে এবং গোটা বিষয়টা কার্যত একসাথে সামিল হয়ে বলতে হবে যে দুর্নীতিবাজদের হাঁটাও এবং যোগ্যদের রেখে দাও। এই কথাটা তাদের মুখ দিয়ে বলালেই কিন্তু কার্যত এই প্যানেল টিকে যাবে এবং কার্যত বলাই যায় যে একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন হবে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে, যে দুর্নীতি হলে তাদের চাকরি একটা টাইম চলে যায় এবং যোগ্যদের চাকরি পুনরায় সসম্মানে ফিরে আসে। তো এই বিষয় করতে গেলে বাড়িতে বসে থাকলে চলবে না, পুরো শেষ অবধি থাকতে হবে গোটা আন্দোলনের এবং সেখানে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ ঝাঁপানোর টাইম চলে এসেছে। আজকে এই যে আন্দোলনের জন্য যদি বাই চান্স বিফল হয়, বুঝতে পারছেন কিছুই হবে না। কারণ রাজ্য সরকার তারা তো গরিমসি ভাব শুরু থেকে দেখাচ্ছিল, যার ফলে ডিভিশনের চাকরিটা কিন্তু বাতিল হয়ে গেছে, এখনও কিন্তু চাকরি বাতিল। তো গোটা বিষয় ভেবে আগামীকাল কিন্তু অবশ্যই জিনিসগুলো করুন। ধন্যবাদ সকলকে।